গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার, সকালে এখন বাজতে যায় 7:30। 7টা না বাজতে বাজতে তন্ময় বলবে চা করো চা করো, তিশান পড়তে চলে যাবে, মা বেরিয়ে যাবে, ব্যাস ওরও গান শুরু হয়ে যাবে। আর এখন তো একটা ঝামেলা শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে ভোরবেলা উঠে পাম্প চালাও। ওই পাম্পের চক্করে পড়ে পড়ে না ভোরের ঘুমটা আমার একদম গেছে। যাই হোক, চাটা খেয়ে তন্ময় বেরিয়ে গেছে কাজে। এখন অনেকটা বেলা, অনেকটা বলতে 9টা বাজতে যায়। তো গতকালকে ট্রাইপডটা এসেছিলো, আপনাদেরকে আর দেখানো হয়নি। তো এই যে এই ট্রাইপডটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। এই ট্রাইপডটাতেই আগে আমি না মানে একই সেম ট্রাইপডেই আমি ভিডিও করতাম। তো ট্রাইপডটার প্রবলেমটা কী হয়েছে, এই যে পাগুলো দেখছেন না, এই পাগুলো না মানে বেশিরভাগ সময় ওই প্লাস্টিকের এটা ভেঙে যায়। তো সেই কারণে একটা মানে পা অকেজো হয়ে গেলে আর দুটো পা চলে না। তো সেই কারণে ওইটা পুরো বাতিল হয়ে গেছে। আর এমনিও ওটা অনেক বছর হয়ে গেছিলো। আমি তো ব্লগিং করছি প্রায় 3 বছর হবে। 3 বছরে 3000 সাবস্ক্রাইবারও করতে পারিনি। 3000 তো দূরের কথা, হাজারই হয় না, আবার 3000। তো যাই হোক, লাস্ট বোধহয় আমার ওই চ্যানেলটাতে 750-800 মতো হয়েছিল, 750 মতো হয়েছিল। তো এই যে দেখুন, এই যে এই ট্রাইপডটা অর্ডার দিয়েছি। তো চলুন এবার নতুন ট্রাইপডে ভিডিও করব। আজকে রান্নাঘরটা একটু গোছাবার ইচ্ছা আছে। তবে ওই একই কথা, যতই আমি রান্নাঘর গোছাই আর যাই করি না কেন, আমার একদম মন চাইছে না কোনো কাজ করতে। খালি মনে হচ্ছে শুয়ে শুয়ে আমি ওই বাড়ির কথাগুলোই ভাবি। আর আমি মাঝের মধ্যেই জানেন আমার ওই ভিডিওগুলো মানে আমার আগের বাড়ির ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখি। তবে ইউটিউবে তো চালাতে পারি না, নিজের ভিডিও নিজে দেখাটা ঠিক নয়। তবে ওই কিছু কিছু ভিডিও আমার আছে যেগুলো আমার গ্যালারিতে থাকে আর কি, ছোটো ছোটো ভিডিওগুলো, সেইগুলো দেখি। তারপর তিশানের যে জন্মদিন করেছিলাম সেই সব ভিডিও করেছিলাম, রেখে দিয়েছি, সেইগুলো চালিয়ে দেখি যে এত সুন্দর একটা ঘর থাকতে আর এখন ঘরের যা ভাড়ার অবস্থা, ওরে বাপরে বাপ। মানে একটা ছোট্ট ঘর বারান্দাই বলছে 3000 টাকা ভাড়া। সেখানে আমার তো ওই ঘরের ভেতর জল কল সমস্ত কিছু, মানে বাইরে বেরোতেই হতো না। আর যতই বন্যা হয়ে যাক ওইখানটা আমাদের জল ওঠে না। আমার ঘরটা নিচু ছিল কিন্তু ঘরে জল ঢুকতো না। তো যাই হোক, এইসব কথা এখন বলে আর কি হবে, যেটা হওয়ার নয়। মানে আমার কি বলবো আপনাদের, মানে একই কথা বললে আবার অনেকে কমেন্ট করবেন এক কথা নিয়ে সারা ভিডিও। আসলে যে কি কষ্টটা হচ্ছে না, আমি ঠিক বুঝে ওঠাতে মানে কি বলবো, মানে বোঝাতে পারছি না আমি ঠিক আপনাদেরকে। তো এই এক কথা তন্ময়ের কানের কাছে বললে ও খুব রেগে যায়, সেই একই কথা ঘ্যানর ঘ্যানর করো, যেটা হওয়ার হয়ে গেছে। তবে আমরা না জানেন তো, আপনাদেরকে গতকালকে বলছিলাম না যে আমরা এক জায়গায় কমপ্লেন করেছি। তো মনে হচ্ছে কিছু হবে না, মানে সব কিছুই তো শেষ হয়ে গেছে। তো তবুও মানে আমরা বলতে আমি করেছি আর কি কমপ্লেনটা ফোন করে। তো জানি না কি হবে, তবে হবে না কিছুই জানি, কারণ জায়গাটা বিক্রি হয়ে গেছে, সে নতুন করে জায়গা একবারে সেট আপ করে নিয়েছে। মানে ওই কাঠের দোকানের মালিকের কথা বলছি আর কি। তো তবুও করলাম আর কি, দেখা যাক কি হয়। হবে না তবুও লাস্ট চেষ্টা করি না, দেখি না, ভগবান তো দরজা খুলে দিতেই পারে হট করে। কারেন্টটা বলুন তো, আপনারা তো প্রমাণ আছেন কিভাবে কারেন্টটা করলাম। মানে কোনোভাবেই হচ্ছিল না। 10 বছর ধরে ট্রাই করে করে কত টাকা কত দালালকে দিয়েছি কারেন্ট করার জন্য, যারা ওই কারেন্টের অফিসের সামনে বসে থাকে। তো হলো না। তো দেখুন লাস্টে কিভাবে যে হয়ে গেল। গত বছর পুজোর পর হয়েছে আমার, একাদশীর দিনকে আমার মিটার এসেছিলো, আমার ঠিক মনে আছে একদম। তো একাদশী তো নাকি দশমী, হ্যাঁ হ্যাঁ একাদশীর দিনকেই আমার, হ্যাঁ একাদশীর দিনকে আমার মিটারটা ঢুকেছিল। তো যাই হোক, তো এখন কি সেটা হবে? তন্ময় বলছে এখন আর ওইটা হওয়ার নয়, এটা তোমার ওই কারেন্ট সিএসসি নয়, যেটা একটা মিরাক্কেল মতো হয়ে যাবে। তো কি করব জানেন তো, আমার ভাড়া থাকতে একদম ভালো লাগছে না। আমি বারবারই বলি আমার ভাড়া দিতে কোনো প্রবলেম নেই, কিন্তু এই 2 বছর ছাড়া ছাড়া এত মালপত্র নিয়ে 2000-3000 টাকা ভ্যান ভাড়া, আমার যে কি কষ্ট। মানে আমি বললাম না গতকালকের ভিডিওতে, এরা মা ছেলে থাকে না, তো এরা বুঝবে না এই কষ্টটা। একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে আবার সেটাকে ভেঙে চুরে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া প্রচুর কষ্টকর, প্রচুর। তো এই দেখুন, যেরকম আগের বাড়িতে আমি আমার এই ওয়ার্ড্রপটা গোছাতাম ঠিক সেমভাবেই গুছিয়েছি। আর এই যে এখানে জিনিসগুলো রেখেছি। তবে এই যে রান্নাঘরটা খোলা, মানে মনটা কি আর ঘরের ভেতর থাকবে বলুন? শুয়ে থাকলেও খালি মনে হবে বাইরেটা খোলা পড়ে আছে। বাড়িওয়ালারাও সেই রকম জানেন তো, ওই যখন ভাড়া ঢোকাবে তখন একরকম কথা, তারপরে আবার আরেক রকম কথা।
তো রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এইবারে চলে এসেছি আমি, ওই আমার নতুন শাড়িগুলো সব এদিক ওদিক সব ঘুরছে, আর রান্নাঘরে দেখছি ভালোই না ইঁদুর আছে। তো সেই কারণে ভাবলাম যে না বাবা, আমার দামি দামি শাড়ি সব এখানে গোছানো থাক, আবার যখন এখান থেকে উঠবো তখন আবার বস্তায় না হয় ভরবো। প্রবলেমটা কি হয়েছে বলুন তো, আসলে দোতলায় মাল তুলেছি তো অনেক টাকা ভ্যান ভাড়া চলে গেছে। এটা যদি নিচতলায় হতো হয়তো এতটা হয়তো আমার যেত না, হাফে হয়ে যেত। তো চলুন, রান্না বান্না করতে হবে, রান্না হবে এখনও, ঘর তো গোছানো চলছে, তিশান পড়তে গেছে। তবে আজকেও মনে হচ্ছে রং মেখে ভূত হয়ে আসবে, কারণ আগামীকালকে তো হোলি, তো আজকে তো রং মাখবে, আজ কাল আর তার পরের দিন, মানে বৃহস্পতি শুক্র শনি, এই 3টে দিনই মোটামুটি ভালোই রং খেলা হয় আর কি। তো এই যে এখানে সমস্ত শাড়িগুলো এক সাইড করে গুছিয়ে রাখলাম, আমার এরমভাবেই গোছানো ছিল। এই শোকেসটা ঠিক আছে, শোকেসের পায়াগুলো সব নষ্ট হয়ে গেছে। আসলে আমার ওই আগের বাড়িটায় কি বলুন তো, তখন তো মেজে ছিল না, একদম সানের ওপর রাখতাম, ঢালাই মারা ছিল আর কি, প্রমোটার তো কিছুই করে দেয়নি। তো সেই জন্য আমার প্রত্যেকটা ওয়ার্ড্রপ আর শোকেসের না ওই পাগুলো পুরো নষ্ট হয়ে গেছে একদম, মানে কি বলবো, লোহারগুলো পুরো জং পুড়ে ভেঙে গেছে, আর কাঠেরগুলো দেখছি পুরো একদম মানে সেই রুই ধরে কি অবস্থা। আমার বড় ওই 7,000 টাকার, ওই 7,000 না, হ্যাঁ 7,000 টাকা নিয়েছিল ওই ওয়ার্ড্রপটা, পুরো তলাটা ভেঙে গেছে একদম। তো চলুন, আর দেখুন এই শাড়িটা তন্ময়ের একটা পার্টি দিয়েছিল, কোনো এক পয়লা বৈশাখী বোধহয়, মনে পড়ছে না ঠিক। তো এখনও অবধি ভাঙা হয় না। আর আমার এত শাড়ি আছে, আমি একটা চিন্তা করলাম শাড়িগুলো দিয়ে চুড়িদার করলে কেমন হয়, আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখন সব ওই যে হয়েছে দেখছেন না, জামদানি চুড়িদার, দেখছিলাম ইউটিউবে, ওই শাড়ি কেটেই কিন্তু চুড়িদারগুলো করছে। তো এত শাড়ি আমি তো পরি না, আমি তো বেশিরভাগ ওই চুড়িদারই পরি, কুর্তি পরি। তো এত শাড়ি রেখে কি হবে, তার থেকে ভালো ভালো শাড়িগুলো চুড়িদার করলে তো কোথাও দূরে টুরে পরা যাবে বলুন, মানে অন্তত গায়ে পরতে তো পারবো সেই শোকেসে সাজিয়ে রাখার থেকে। আর এই দেখুন দেখুন কি অবস্থা, ওরে বাপরে, বীভৎস দেখতে লাগছে, পুরো ভূত একটা পুরো একদম। আর আমার গলাটা একটু বসে গেছে, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ, মানে মনের দিক থেকে শরীরের দিক থেকে খুবই ভেঙে পড়েছি। তো যাই হোক চলুন, ঘর এখন মোটামুটি এই রকম অবস্থা হয়ে আছে। তিশান স্নান টান করে নিয়েছে, আর ওর জন্য এখন ম্যাগি বসিয়েছি, ও ব্রেকফাস্টে ম্যাগি খাবে। আর আমি কি খাবো বলুন তো, আমার রুটি আছে, তো দেখি কি খাবো। আর বারান্দাটাও তো পুরো এক হাঁটু হয়ে আছে, এখানেও একদম জামা কাপড় পুরো ছড়িয়ে ছিটিয়ে একসা পুরো। তবে রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়েছি, আপনাদের দেখাই, মানে এই দিকটা সুন্দর গোছাইনি, এদিকে সব অগোছালোই হয়ে আছে, কিন্তু এই দিকটা খুব সুন্দর লাগছে, দেখুন কি ভাল লাগছে না বলুন। এরকম একটা সাজানো গোছানো রান্নাঘর সংসার কখনো আবার ভেঙে নিয়ে কোথাও যেতে ইচ্ছা করে বলুন তো। আর এমনই আমাদের পরিস্থিতি না, আমরা যে ক্যাশ টাকায় যে একটা ফ্ল্যাট কিনবো সেটাও সম্ভব নয়। তো যাই হোক চলুন, এই বলে 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 আমার জীবনটা অর্ধেক তো মনে হয় শেষই হয়ে যাবে। আর সব সময় না ভাবি জানেন তো, যে সবার না একদিন সব সময় যায় না, মানে সময় দিন তো সব সময় পাল্টায়। তো আমি ভাবছি আমি তো ঘর ভাড়াতে চলেই আসলাম, আমার তো নিজের বলে আর কিছু রইলো না, তাহলে আমার কি করে আর দিনটা পাল্টাবে, বা আমার ভালো সময় কি করে আসবে। আমার একমাত্র ভালো দিন সেদিনই আসবে যেদিন আমি ওই ঘরটা পাবো, ওই ঘরে মালপত্র নিয়ে ঢুকবো, তবে সেটা মনে হয় আর এই জন্মে আর কোনো দিন হবে না। তো চলুন, এখানে রান্না বান্না বলতে ফুলকপি আলু ভাজা করছি, তার সাথে মুসুর ডাল করব, আর আলু পোস্ত করব, এই হবে আজকে দুপুরের মেনু। আর ডিম কষা হবে, টুকটুক করে দেখছেন 4 রকমের পদ হয়ে গেল। আর এই দেখুন অর্ধেক যে আমটা ছিল ওইটা দিয়ে আজকে একটু ডাল করছি। তবে আর কিন্তু আম ডাল করলে হবে না, তন্ময় আম ডাল কিন্তু খুব একটা পছন্দ করে না, কিন্তু যেহেতু গরমকালে একটু মানে সব রকম মিলিয়ে মিশিয়ে করি, তো জানে এক্ষুনি চেঁচাবো, ওই জন্য 2-1 বার খেয়েছে, তবে এরপর আর ওকে দেয়া যাবে না। আর এইটার মধ্যে একটু আদা রসুন বাটা আর অর্ধেক টমেটো আছে, আজকে আর পেঁয়াজ দেবো না ডিম কষায়, তো ওই ডিম কষা করবো। আর দেখুন সেই যে ঝিঙে নিয়ে এসেছিলাম না গতকালকে একটা, ওইটা কেটে নিলাম, তন্ময় আবার ঝিঙে আলু পোস্ত খেতে খুব ভালোবাসে, তো ওই পোস্তর মধ্যে না ঝিঙে দুধতেরি আলুর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। দেখছেন কিরম উল্টোপাল্টা বকছি, আলুর মধ্যে ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখুন এখানে পোস্তও দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়েছি অল্প করে, ভালো লাগবে। আর দেখুন সেই যে মা আমার মাছ পাঠিয়েছিল, মেজদা ধরেছিল, আর ওই সেই মাছ দুটো বার করলাম, কারণ 3টে ডিম সিদ্ধ করেছি, একটা দেখছি পচা কালো মতো হয়ে,
তো ওটা আর গন্ধ ছাড়ছে না, কিন্তু তবুও রিস্ক নিয়ে লাভ নেই, যা গরম পড়েছে পেটটা যদি ছাড়ে আর কেউ বাঁচাতে পারবে না। তো এখানে আলু পোস্ত শুকনো শুকনো করে নামাবো, আর এদিকে ডিম কষাও কিন্তু চলছে, বাজতে যায় প্রায় একটা, মোটামুটি রান্না শেষের দিকে ডিম কষাটা হলেই হয়ে যাবে। কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ, ঘরদোর মুছতে হবে, পরিষ্কার করতে হবে, স্নান করব। আর এই দেখুন আলু পোস্ত, আলুটা না একটুখানি গলে গেছে, সেই জন্য চুবড়ি চাপা দিয়ে ছড়িয়ে রেখেছি। নতুন আলু তো খানিকক্ষণ পরে শক্ত হয়ে যাবে। আর আজকে কিন্তু টমেটো আদা রসুন বাটা দিয়েই এই ডিম আর মাছ দিয়ে কষাটা করব। আর দেখুন রঙটা কি সুন্দর হয়েছে, ধনেপাতা দিয়েছি তো খুব ভালো লাগছে, খেতেও খুব টেস্ট হয়েছে। একটুখানি মুখে দিয়ে দেখলাম, একটা ছোট্ট মাথা ছিল আর এক পিস বড় মাছ আছে, ব্যাস আমার হয়ে যাবে। আর ওরা বাবা ছেলে দুজনে একটা করে ডিম নিয়ে নেবে। তো রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। এইখানে যে কি গরম লাগছে, রান্না করছি। আর তন্ময় জানেন আমাকে একটা কথা বলছে তুমি দোতলা নিয়েছো তো, দেখবে গরমে কীরম কষ্ট হয়, রাতে ঘুমাতে পারলে হয়। আমি না ভগবানকে ডাকছি, হে ঠাকুর আমাকে এই ঘরটা না ছাড়তে হয় লাস্টে আবার। তো এই যে দুপুরে রান্নাবান্না বলতে হাঁড়িতে ভাত, এখানে আম দিয়ে পাতলা করে মুসুর ডাল করেছি, ফুলকপি আলু ভাজা, এদিকে ঝিঙে আলু পোস্ত, আর এদিকে ডিম আর মাছ একটা কালিয়া মতো করেছি, দারুণ খেতে হয়েছে। আর এটা গ্রেভিটা একটু কম করলাম, কারণ তিশান একদম গ্রেভি নিতে চায় না, আর আমারও খুব একটা গ্রেভি আমি নিই না, তন্ময়ই যা একটু ভাত দিয়ে মেখে খায়। আর দেখুন মানে রোদ্দুর পড়ে ঘর পুরো জ্বলছে একদম। আর এই যে তিশান এখন ঘুমোচ্ছে, স্নান করে নেয় তো, এখন এই দুদিন এই রঙের জন্য স্নান করে নিচ্ছে, আর দেখুন না ঘুমিয়ে পড়ছে। রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, ঘরদোর ভালো করে মোছামুছি করে নিয়েছি। আর এখানে জামা কাপড়গুলো আর কিচ্ছু করা হলো না, মাকে বলবো আগে আপনার শাড়িগুলোকে আপনার শোকেসে তুলুন, কারণ 6-7খানা ব্যাগ প্রায় এখানেই জড়ো হয়ে আছে। আর এই যে এখানে অনেক বাসন ছিল, বাসনকোসন সব মেজেছি। এই জায়গাটা তো এরকমই আছে, তবে এরকম সাজানো গোছানো ওই রান্নাঘরটা না ফেলে ভিতরে শুতে যেতে প্রচণ্ড ভয় লাগছে জানেন, কারণ ও নিচের লোক কি বলুন তো, ওরা ভিতরটা ওদেরটা ওরা তালা দিয়ে চলে যায় যখন কোথাও যায়, কিন্তু এই দিকটা পুরো খোলা পড়ে থাকে, বুঝেছেন তো। তো কি করব তাই ভাবছি, দেখি। তো রাত্রি এখন বাজতে যায় প্রায় 7:30, তিশানকে পড়তে নিয়ে এই সবে আসলাম। আসার পথে একটা প্যাটিসের প্যাকেট, একটা ক্যাম্পা, আর একটা নিয়ে এসছি হচ্ছে, আর একটা কিনে এলাম পাউরুটি। তো এই সব 3টে জিনিস নিয়ে এসছি। তবে তিশান কিন্তু বাড়ি আসেনি, ওর যেহেতু আগামীকাল দোল, তো মামার বাড়িতেই থেকে গেছে। মা বললো থাকুক, কালকে খাওয়া দাওয়া করে একেবারে সন্ধেবেলা যাবে। বোতলগুলো সব ফাঁকা, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। আমাদের বারান্দাটায় না পুরো আগুন জ্বলছে জানেন, মানে মেঝে পুরো দাউ দাউ করে জ্বলছে, এত গরম লাগছে। তন্ময় এসে দেখুন না কি করে। ওরা আজকে আস্তে আস্তে না অনেকটা রাত হবে, প্রায় 10:30 বাজবে, যেহেতু আগামীকাল ছুটি আছে। তো আজকেই ওর অনেক জায়গায় যাওয়ার থাকে, ছুটি যেদিন থাকে আগের দিনকে ওর অনেক কাজ থাকে, তাই ও বলেই দেয় আমার কিন্তু আসতে দেরি হবে। তো জলগুলো ভরে নিয়েছি, চলুন ফ্রিজে ভরবো। ফ্রিজটার যে কি দশা হয়ে আছে, আর মাইক্রোওভেনটাকে না সরাতে হবে ওখান থেকে, কারণ মাইক্রোওভেনটা পুরো ওই ফ্রিজটা গরম হয়ে যাচ্ছে, মানে বারান্দাটা দিয়ে ওই কাঁচটা দিয়ে এত রোদ ঢুকছে, তো ওই রোদে ফ্রিজ পুরো একদম আগুন হয়ে যাচ্ছে। তন্ময় বলছে ফ্রিজ আগে সরাও, নাহলে কিন্তু পাওয়ারটা নষ্ট হয়ে যাবে। তো চলুন, জল ভরা হয়ে গেছে, রাতে রান্না বান্না শুরু করে দেবো। এখানে আজকে রান্না করেছি ছোলার ডাল, আর তার সাথে হবে রুটি, আর কিচ্ছু করব না। একটা শিশিতে অল্প একটু ঘি ছিল, ওটাই গলিয়ে দিয়ে দেবো, ব্যাস। আর একটা ওই নিয়ে এসছে তন্ময়, ওই একটা না 2খানা ওই ধোকা নিয়ে এসছে, ওই ধোকাই খাওয়া হবে। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ব্লগগুলো কেমন লাগছে। হয়তো একঘেয়ে লাগছে, কিন্তু কি করব, এটাই আমার জীবন। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।